ঠিক আছে, দেখো সেটা হচ্ছে যে এখানে আমাদের আমাদের যে একটা পদার্থ আমাদের কাছে থাকবে, সেই পদার্থের ধরো মানে একটা এরকম চিন্তা করলাম, তার দৈর্ঘ্যটা ধরো এল। তো একটা পদার্থের, আচ্ছা মাহি তুমি কিছু বলবা? মাইকটা অফ করো না বললে, তাছাড়া মানে সমস্যা হচ্ছে। ওকে দেখো, এই বস্তুটার তুমি যদি এল অর্থাৎ কি দৈর্ঘ্য অথবা কি প্রস্থ অথবা উচ্চতা, এই তিনটার যে পরিবর্তন হবে, এই তিনটা পরিবর্তনকে আসলে কি দিয়ে প্রকাশ করা হয়? এটা আসলে আমাদের যখন আমরা ফিজিক্সে পড়ি তখন এটাকে দৈর্ঘ্য বিকৃতি নামে চেনা হয়। অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন হোক অথবা প্রস্থের পরিবর্তন হোক বা হচ্ছে উচ্চতারই পরিবর্তন হোক, অর্থাৎ প্রস্থটাকে একটা দৈর্ঘ্য চিন্তা করা হয়, উচ্চতাটাকে কি একটা দৈর্ঘ্য চিন্তা করা হয়। তো এই যে দৈর্ঘ্য বিকৃতি, এই বিষয়টা কেমন সেটা আমরা একটু দেখব। তো এখন দৈর্ঘ্যের বিকৃতির বেলায় আমাদের অবশ্যই কি করতে হবে? প্রথমত আমাদের একটা বস্তু নিতে হবে, যেটা তোমাদের বইয়ের মধ্যে মনে এখান থেকে শুরু করছে। আচ্ছা, প্রথমত ওরা বিকৃতি নিয়ে এমনিতে কথা বলে নিছে, তারপরে দৈর্ঘ্য বিকৃতির মধ্যে মনে ঢুকছে। হ্যাঁ তাই করছে ওরা। ওকে, দেন আমি তাহলে বিকৃতির মধ্যে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে দেখো, আমার এখানে যে বস্তুটা আছে, এই বস্তুটা ধরো মাত্রা, এই বস্তুটার মাত্রা ধরো এখন এ, এই বস্তুর মাত্রা কত? এ। এখন আমি এর উপরে এফ বল প্রয়োগ করলাম, এই দিক বরাবর কি বল প্রয়োগ করলাম? এফ বল প্রয়োগ করলাম। দেন দেখা গেল যে এই বস্তুটার মাত্রা এখন হয়ে গেছে বি। কি হয়ে গেছে? বি। এফ বল প্রয়োগ করার পরে আমরা দেখলাম যে এই বস্তুর মাত্রাটা কত হয়ে গেছে? বি। অর্থাৎ তার কি হয়েছে দেখো তো, এই পরিমাণে দৈর্ঘ্য ছিল, তার এতটুকু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা আসলে দৈর্ঘ্য বিকৃতি দিয়ে আসলে মূলত বিকৃতির সংজ্ঞাটা প্রথমত দেই, এর জন্য আসলে দুইটা বার এলোমেলো করে ফেলো না। তো কি বলা হচ্ছে দেখো, বাইর থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, এবং এই যে বাইর থেকে বল প্রয়োগ করা হচ্ছে, এই বল প্রয়োগ করার ফলে কি হইলো? এই বস্তুটার মাত্রা চেঞ্জ হইলো। কি হইলো? মাত্রা চেঞ্জ। মাত্রা বলতে কি বোঝানো হচ্ছে? এখানে দৈর্ঘ্য হইতে পারে, প্রস্থ হইতে পারে, উচ্চতা হইতে পারে, আয়তন হইতে পারে, আকার হইতে পারে। তো এখানে আমরা যেটা এক্সাম্পল দিচ্ছি বোঝার সুবিধার্থে, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য নিয়ে। তো এক্ষেত্রে দেখো তো আমাদের কতটুকু পরিবর্তন হয়েছে? অবশ্যই কি বি মাইনাস এ, এতটুকু পরিবর্তন হয়েছে না? এই বিষয়ে কার কোনো সন্দেহ আছে? না স্যার। ওকে, এই যে দেখো বিকৃতির সংজ্ঞাটা বলতেছে যে বাইর থেকে বল প্রয়োগের ফলে কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে। একক মাত্রায় মানে কি দেখো তো, এইটুকু পরিবর্তন আমাদের কি হচ্ছে দেখো তো, এ আমাদের আদি যে মাত্রাটা ছিল সেটা কত ছিল? এ। তো এ এর জন্য আমাদের পরিবর্তন কতটুকু? বি মাইনাস এ। তাইলে কি আমাদের একক মাত্রার জন্য যে পরিবর্তনটা হবে সেটা কতটুকু? অবশ্যই কি বি মাইনাস এ ডিভাইডেড বাই কত? এ। এটুকু বুঝলাম সবাই? আমাদের পুরা বস্তুর মাত্রাটা কত ছিল? এ। কিন্তু আমাদেরকে সংজ্ঞায় বলা হচ্ছে যে আমরা একক মাত্রায় পরিবর্তনটা মেজার করব। আমরা এখানে পুরা বস্তুর মানে মাত্রা নিয়ে ক্যালকুলেশন করব না। আমরা একক মাত্রায় ক্যালকুলেশন করলে আমাদের পুরো বস্তুর ক্যালকুলেশনটা বের হয়ে আসবে অটোমেটিক্যালি। কারণ একক মাত্রার ক্যালকুলেশনটা আমাদের জন্য জরুরি। তাহলে কি দাঁড়ালো? এ মাত্রার বস্তুর যে পরিবর্তন হচ্ছে এফ বল প্রয়োগের ফলে, সেটা কত? বি মাইনাস এ। তার মানে কি একক মাত্রায় যেটুকু পরিবর্তন হবে সেটা কত? বি মাইনাস এ ডিভাইডেড বাই কত? এ। তো এখানে দেখো তো যেহেতু মাত্রার পরিবর্তন, তার মানে কি আমাদের বিকৃতিটা হচ্ছে একটি স্কেলার রাশি। বিকৃতি কি কেমন রাশি? স্কেলার। বিকৃতি হচ্ছে একটি স্কেলার রাশি। তার মানে কি এখানে দেখো তো বি মাইনাস এ, এটার রেজাল্টটাও কি একটা মাত্রা, এটাও কি একটা মাত্রা। তার মানে কি দুইটা মিলে আসলে একটা কি দাঁড়াবে? স্কেলার রাশি কিন্তু আমাদের বের হবে। দুইটা মিলে কি হবে? আমাদের কিন্তু একটা স্কেলার রাশি বের হবে। তো এখানে আই থিঙ্ক আমরা জিনিসটা বুঝতে পারছি যে বিকৃতির আমাদের স্কেলার রাশি, বিকজ দুইটা রাশি কি একই ধরনের রাশির অনুপাত। তার মানে কি এদের কি থাকবে না? বিকৃতির আসলে মাত্রা এবং একক কোনোটাই নেই, এককও নেই মাত্রাও নেই। ওকে, তো এই গেল আমাদের হচ্ছে বিকৃতির কথাবার্তা। তো বিকৃতির তাৎপর্য সম্বন্ধে তোমাদের বইয়ে বলা আছে যে কোন বস্তুর বিকৃতি যে 0.002 ধরো বলা আছে, একটা মান দেওয়া আছে যে কোন বস্তুর বিকৃতি, লোহার বিকৃতি না বলে ধরো আমরা কোন বস্তুই বলি, কারণ কোন বস্তুর না বললে আসলে কোনো নির্দিষ্ট বস্তু বলতে গেলে সেটার সাথে যদি না মেলে তাহলে আবার সমস্যা। আমরা ধরো কোন একটা বস্তুর কথা চিন্তা করলাম, যেই বস্তুর বিকৃতিটা হচ্ছে কত? 0.002। তো এটাকে তোমাকে কিভাবে ব্যাখ্যা করতে হবে?
যে ওই বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হচ্ছে বাহ্যিক একটা বলের কারণে, সেই পরিবর্তনটা কতটুকু? 0.002 একক। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমাদের এখানকার বিকৃতির নরমাল সংজ্ঞা। আমরা বিকৃতি নিয়ে আরো ডিটেইলস পড়াশোনা করব। তো তার পরবর্তীতে যেটা আমাদের আসে, আচ্ছা বিকৃতির ইংলিশ আমরা সবাই মাথায় রাখি, সেটা হচ্ছে কি? স্ট্রেইন। স্ট্রেইন মানে বোঝায় কি? বিকৃতি। ওকে? আর রূপ বিকৃতি বলতে একটা কথা আছে, অর্থাৎ কি? রূপের পরিবর্তন। এটাকে ইংলিশে বলা হয় কি? ডিফরমেশন। ঠিক আছে? অর্থাৎ আমরা কি করি? আমরা আসলে বিকৃতি বলতে আসলে বুঝি যে কোন একটা বস্তুর রূপ বিকৃতি বা হচ্ছে কি? ডিফরমেশন। তার অবস্থানের পরিবর্তন হয়ে যাওয়া। ওকে, দেন এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পীড়ন বা হচ্ছে স্ট্রেস। পীড়ন বা হচ্ছে কি? স্ট্রেস। তো পীড়ন বা স্ট্রেস কি নির্দেশ করে? এটা নির্দেশ করে এটাই যে দেখো, আমরা একটা বস্তুর উপরে বাইরে থেকে বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগ করলাম, সরি, এফ বল প্রয়োগ করলাম, এবং এর ফলে কি দাঁড়ালো? তার মাত্রা পরিবর্তন হইলো, অর্থাৎ কি হইলো? সে এতখানি লম্বা হয়ে গেল। তো আমরা তো বলেই দিছি যে আমরা আসলে এখানে দৈর্ঘ্যটাকে আপাতত বোঝার জন্য ইউজ করতেছি, কিন্তু এখানে আসলে কি পরিবর্তন হইতে পারে? আয়তন পরিবর্তন হইতে পারে, দৈর্ঘ্য পরিবর্তন হইতে পারে, আকার পরিবর্তন হইতে পারে। তো আমাদের যে স্ট্রেস বা পীড়ন, এর সংজ্ঞাটা বলতেছে এরকম যে বাইরে থেকে আমরা ধরো কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, এবং এই যে বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগের ফলে ওই বস্তুটার কি হইতে পারে? আকার, দৈর্ঘ্য বা কি আয়তনের পরিবর্তন হতে পারে। এখন এই পরিবর্তনটা যখন ঘটবে, এই পরিবর্তন ঘটার সময় স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে এই বলকে বাধাদানকারী একটি বল উদ্ভব হয়। অর্থাৎ আমরা যে কথাটা একটু আগে বলে নিছি স্প্রিং হিসেবে চিন্তা করার সময়, যে দেখো তুমি এই এফ বল এখানে টেনে এখানে বড় করতেছো, তার মানে কি? নিউটনের থার্ড ল অনুযায়ী কি হচ্ছে? এর ভিতরের দিকেও সমপরিমাণে একটা বল ক্রিয়া করতেছে, অর্থাৎ বস্তুটা কিন্তু বিকৃত হইতে চাচ্ছে না। এবং এই যে বাধাদানকারী বল, এই বাধাদানকারী বলটা আসলে কি? একটা বস্তুর একক ক্ষেত্রফলের উপর ক্রিয়া করে। কিসের উপর? একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে ক্রিয়া করে। তো এই যে বিকৃতি প্রতিরোধকারী আমাদের যে বলটা, সেই বলটাকে আমরা আসলে কি বলি? পীড়ন। তো এখানে কি ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা, আমি যদি একটু এক্সাম্পল দেই, আমার আসলে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। আমি একটু একটু দাঁড়াও, এটা আসলে একটু পরিষ্কার করতে হবে আমার। পরিষ্কার করার মতো তো কিছু দেখতেছি না। ওকে, হালকা করে একটু পরিষ্কার করে নিই। আচ্ছা, জানি না কতটুকু দেখতে পারবা। তোমরা কি দেখতে পাচ্ছ বিষয়টা? দেখতে পাচ্ছ দেখতে সবাই? মনে হয় ক্লিয়ার না। যাই হোক, আমি যতটুকু ক্লিয়ার দেখানো সম্ভব দেখানোর ট্রাই করতেছি, কারণ জিনিসটা পুরাতন হয়ে গেছে। এটা কিছুই না, এটা জাস্ট একটা লোহার খন্ড। ঠিক আছে? যে গ্রিল থাকে না আমাদের, গ্রিলের একটা জাস্ট লোহার খন্ড। তো এটা কি দেখো, এই জায়গাটাতে আমি যদি এটা মানে এটা যদি একটা রাবার হইতো, কি হইতো? একটা রাবার হইতো। আচ্ছা দাঁড়াও, তোমার কাছে রাবারও মনে হয় আছে। রাবার ছিল বড়। আচ্ছা হ্যাঁ, রাবারটাই আছে, তাহলে এটার দরকার নাই। রাবারটা ভালো মতো দেখাতে পারবো। সেটা হচ্ছে দেখো, এই দেখো এটা একটা রাবার। তো এই রাবারটারে দেখো, আমি যদি এটা যদি আমি দৈর্ঘ্য চিন্তা করি এটার, ঠিক আছে, এটা যদি আমার দৈর্ঘ্য বরাবর এটা আমার দৈর্ঘ্য হয়, তাইলে আমি চাচ্ছি একে বিকৃতি ঘটাবো। তাইলে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু এই বরাবর একটা বল প্রয়োগ করতে হবে বাইরের দিকে। অর্থাৎ আমি যদি দেখাই কলম দিয়ে, যে আমার এই বরাবর একটা কিন্তু বল প্রয়োগ করতে হবে। কোন দিকে? এই দিকে, ডান দিকে। তো দেখো, এখানে কিন্তু আমি যখন বল প্রয়োগ করব, তখন আমি আসলে কিন্তু এই যে এই তলটা দেখতে পাচ্ছ, এই তল বরাবর বাইরের দিকে বল প্রয়োগ করব। তো এই তল বরাবর মানে বাইরের দিকে বল প্রয়োগ যখন আমি করব, দ্যাট মিন্স এই বস্তুটার কি ভিতরের দিকে ওই তল বরাবর কি একটা বিকৃত প্রতিরোধকারী একটা বলের উদ্ভব হবে। এই যে বিকৃত প্রতিরোধকারী যে বলের উদ্ভব হবে, সেই বলটাকে আমরা বলতেছি কি আসলে? আমি কি ব্যাখ্যা করতে পারছি? এভরিওয়ান একটু রেসপন্স করতে হবে। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে দেখো, আমি যে রাবারের ক্ষেত্রফলটা দেখালাম, এখানে কিন্তু মানে অনেক বড় একটা ক্ষেত্রফলের উপর আমরা আসলে বলটা প্রয়োগ করতেছি। তো আমরা যখন পীড়নের ক্যালকুলেশনটা করি, বা হচ্ছে আমাদের ফিজিক্সের সব ধরনের ক্যালকুলেশনে আমরা কি করি? আমরা আসলে একক জিনিসের উপর নিয়ে কাজ করি। অর্থাৎ এখানে যদি আমি বলি যে এই বস্তুটার যে পৃষ্ঠের উপর এফ বল প্রয়োগ করা হচ্ছে, তার ক্ষেত্রফলটাকে যদি আমরা এ চিন্তা করি, কি চিন্তা করি? এ। তার মানে দেখো তো, এ ক্ষেত্রফলের উপর আমরা কি করতেছি? এফ বল প্রয়োগ করতেছি। তার মানে কি?
একক ক্ষেত্রফলের উপরে কতটুকু বল প্রয়োগ করতেছি? অবশ্যই কি F ভাগ A। আর এটাকেই বলা হচ্ছে কি ওই বস্তুর পীড়ন। আর পীড়ন মানে কি দেখো তো, বিকৃত বিকৃতি প্রতিরোধকারী বল, একই কথা, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখো এইদিকে যদি F হয় তাহলে ভিতরের দিকে যদি F প্রাইম ক্রিয়া করে, এই F আর F প্রাইম কিন্তু আসলে সমান, খুব একটা ডিফারেন্স নাই, সামান্য একটু ডিফারেন্স আছে, কিন্তু এটাকে তুমি ইগনোর করতে পারো। অর্থাৎ আমরা তাহলে বলতে পারি কি, যে আমরা আসলে বাইরে থেকে যেটুকু বল দেই, অর্থাৎ বাইরে থেকে যেটুকু বল প্রয়োগ করি, প্রযুক্ত বল, অর্থাৎ আমরা এটাকে যদি F দিয়ে প্রকাশ করি, আর যেটুকু ক্ষেত্রফলের উপরে প্রয়োগ করি, এদের ভাগফলটাই আসলে কি নির্দেশ করবে, ওই বস্তুটার পীড়ন। অর্থাৎ পীড়ন সমান সমান কি হিসেবে চিনবো আমরা এখন, F ভাগ A। আমাদেরকে পীড়ন যদি বের করতে বলে আমরা কি বলবো, F ভাগ A। আরেকটা কথা হচ্ছে দেখো, আমি যে বিকৃতি ক্ষেত্রে একটা কথা বললাম, এটা আমি বলতে একটু ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো আমাদের কেমন আসছিল, B মাইনাস A, আর কি A। তার মানে দেখো তো B মাইনাস এটা কি নির্দেশ করতেছে, এখানে কিন্তু মাত্রার পরিবর্তন ছিল আসলে। মাত্রার কতটুকু পরিবর্তন হয়েছে, মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই কত, আদি মাত্রা, আদি মাত্রা, ঠিক আছে। তো আমার মনে হয় একটু রোদ আসতেছে, দেখতে পাচ্ছ না তোমরা? স্যার আপনাদের ওইখানে শীত কেমন? শীত, হ্যাঁ ভালো বলবো, বুঝছো, মানে আসলে ভালো বলতে কি, সকালবেলার টাইমটা মনে করো 8টা 9টা পর্যন্ত, আর হচ্ছে আহ স্যার মিউট হয়ে গেছেন আবার। ওকে ওকে, আমার কথা সবাই শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, আমার আসলে আবার কল আসছিল, সরি। তো ঘটনা হচ্ছে দেখো এই জায়গাটাতে, আহ হ্যাঁ তুমি যেটা বলতেছিলে শীতের কথা, শীতটা হচ্ছে কি সকালবেলা মনে করো শীত পড়ে 9টা পর্যন্ত মোটামুটি ভালো ঠান্ডা থাকে, খুব বেশি ঠান্ডা থাকে। রাত্রের বেলা তো অবশ্যই ঠান্ডা হয়, আর সন্ধ্যার সময় মনে করো 4টা পরে, মানে আসরের পর থেকে ভালো ঠান্ডা পড়া শুরু করে। মানে এবার শীতটা একটু আগাম শীত বলা যায়, মানে এই টাইমটা এত শীত হয় না, কিন্তু এবার শীতটা ভালোই, শুরুর দিকে ভালোই শীত পড়ছে। ওকে, আপনাদের হ্যাঁ রাতুল ভার্সিটি বলো। তো শুরু হয়েছে তাই না? জি জি, ভার্সিটি তো শুরু হয়েছে আপনাদের মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ভার্সিটি আসলে অনলাইন ক্লাস চলতেছে, আমাদের তো মনে করো পরীক্ষা হচ্ছে, কিন্তু তোমার আকাশদের হচ্ছে না, বুঝছো, তোমার মানে বায়োলজির স্যারদের হচ্ছে না, ওদের মনে করো ওদের পরীক্ষা হচ্ছে না, কিন্তু আমাদের পরীক্ষাও মানে শুরু হয়ে গেছে বলতে গেলে। তো এখানেই সমস্যা, ওই জন্য টাইম নিয়ে একটু ঝামেলায় আছি। আপনাদের পরীক্ষা হচ্ছে আবার কিভাবে? ভার্সিটি পরীক্ষা কেমন হয়? এখানে মনে করো ভাইবা হয়, বুঝছো, ভাইবা হয়, প্রেজেন্টেশন হয়, তারপরে তোমার কুইজ হয়, মানে যেগুলো অনলাইনে নেওয়া সম্ভব সেগুলো নিচ্ছে আর কি, বুঝছো। ও আচ্ছা। ভাইবা হয়তো, ভাইবা গুলো তো অনলাইনে নেওয়া যায়, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, রিপোর্ট, এই জিনিসগুলো সব অনলাইনে নেওয়া সম্ভব, ওই জন্য অনলাইনে নিচ্ছে, কিছু করার নাই, মানতে হবে। একটু প্যারা, আই থিঙ্ক এর চেয়ে ভার্সিটি খুলে তো অনেক বেশি বেটার। ওকে, যাই হোক, এখন কথা হচ্ছে দেখো এইটুকু গেল আমাদের কি পীড়নের কথাবার্তা। তো পীড়নটা আমরা আমরা তাইলে কি দুইটা সূত্র শিখলাম, একটা কি আমাদের হচ্ছে বিকৃতির একটা সূত্র শিখলাম, আর একটা কি পীড়নের সূত্র শিখলাম। তো এটা আমাদের বেসিক ছিল, একদম ভেরি বেসিক, কিন্তু এটা বেসিক হইলেও এখান থেকে আসলে অনেক কঠিন কোশ্চেন করা যায়, ঠিক আছে। তো এখন দেখো তো, আমি পীড়নের যে ইয়েটা পড়লাম, পীড়নের এখানে আর কিছু কথাবার্তা আমাদের আছে। পীড়নটাকে আমরা কি দেখলাম, যে এফ ভাগ এ, তাহলে এর এককটা কি দাঁড়াবে, এখানে নিউটন, আর এখানে কত, অবশ্যই কি মিটার স্কয়ার। তার মানে এই এখন এককটা কেমন দাঁড়াবে, নিউটন পার মিটার স্কয়ার। অথবা দেখো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, চাপ ইকুয়াল টু কত, এফ ভাগ এ, একক ক্ষেত্র বলে যে পরিমাণে বল প্রয়োগ করা হয়। তার মানে কি আসলে আমরা কিন্তু এটাকে চাপও বলতে পারি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা প্যাসকেলও লিখতে পারি, নিউটন পার মিটার স্কয়ার না লিখে এককটাকে প্যাসকেলও লেখা যেতে। এবং পীড়ন কি, পীড়ন কিন্তু স্কেলার রাশি, পীড়নের কিন্তু কোনো দিক নাই, ঠিক আছে। কারণ এখানে আসলে বল কোন দিকে প্রয়োগ করা হচ্ছে, এটা আসলে অতটা ইফেক্ট আমাদের ফেলতে পারে না। আচ্ছা, এখন মনে হচ্ছে দেখো এই জায়গায় আহ আমাদের যে মাত্রাটা হবে সেটা কেমন হবে, এম এল পার এম পার এল পার টি স্কয়ার, পার এল পার টি স্কয়ার। তো এই মাত্রা একক, এই বিষয়গুলো নিজেরা আর একটু দেখবা, এখান থেকে আর নতুন করে কিছু বলার নাই।
তো এখানে পীড়নের যদি বলা হয় যে কোনো বস্তুর পীড়ন ধরো 5 × 10⁻⁻, 5 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, তুমি তাহলে এটাকে কি বুঝবা যে ওই বস্তুর 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে লম্বভাবে বিকৃত প্রতিরোধকারী বলের মান কত? 5 × 10⁵ নিউটন। ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা বিকৃত সৃষ্টি করতে যে বলটা প্রয়োগ করি, এই বিকৃত বাধাদানকারী যে বলটা একই, অর্থাৎ আমি একটু যেটা বললাম এই এফ এবং এফ প্রাইমটা কি আসলে এক। সোজা কথা হচ্ছে নিউটনের থার্ড ল, এক কথায় শেষ, নিউটনের থার্ড ল। ওকে, এখন কথা হচ্ছে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি অসহ বল বা ভার। অসহ বল বা ভার, তো অসহ বল বা ভারটা কি? এই যে আমরা বস্তুগুলোকে মানে বল প্রয়োগ করে তাদের বিকৃতি ঘটাচ্ছি, এই বিকৃতি ঘটানোর সময় আমরা এমন একটা বল আছে যে বলটা প্রয়োগ করার ফলে দেখা যায় কি বস্তুটা ছিঁড়ে যায় বা হচ্ছে কি ভেঙে যায়, এই বলটাকে বলা হয় কি অসহ ভর বা কি অসহ বল। আমি কি বুঝাইতে পারলাম? অথবা অসহ ওজনও বলা হয় ক্ষেত্র বিশেষ। অর্থাৎ সর্বনিম্ন যে বলটা প্রয়োগ করলে কোন একটা বস্তু ছিঁড়ে যায় বা হচ্ছে কি হয় ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই বলটাকে বলা হচ্ছে কি অসহ বল বা অসহ ভার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে অসহ বল বা অসহ ভার, এটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে সামনে, তো এটা নিয়ে আমি আর বেশি কথা বললাম না, এটা নিয়ে আগামী দিন কথাবার্তা বলবো আরো। এখন এই যে অসহ বল, অর্থাৎ সর্বাপেক্ষা যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে বা ভেঙে যায় তাকে অসহ বল বলা হচ্ছে। আর এই যে অসহ বলের জন্য যে পীড়ন আমরা ক্যালকুলেশন করে পাবো সেটাকে বলা হয় কি অসহ পীড়ন। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত সর্বাপেক্ষা কম যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে ভেঙে যায়, ছিঁড়ে বা ভেঙে যায় তাকে কি অসহ পীড়ন বলে। আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। সেটা কি দেখো, ধরো আমার এই বস্তুটা এরকম ছিল, এর উপর আমি কি করলাম এফ বল প্রয়োগ করলাম, ঠিক আছে, দেন এত বড় করলাম, এত বড় করার পরে ধরো মনে করো তখন আমার মনে করো কি বলবো আহ আচ্ছা আমি মানে মান দিয়ে বলি, দেখো এখানে ধরো 10 নিউটন বল প্রয়োগ করছি, 10 নিউটন বল প্রয়োগ করছিলাম, অর্থাৎ বস্তুটা আমার মূলত ছিল ধরো এত বড়, 10 নিউটন বল প্রয়োগ করছি, করার পরে কি আমি বলে দিলাম যে এই বস্তুটার স্থিতিস্থাপক সীমা কত 10, স্থিতিস্থাপক সীমা কি 10, অর্থাৎ কি 10 এর বেশি যদি তুমি বল প্রয়োগ করো তাহলে কি হয় বস্তুটার স্থায়ীভাবে বিকৃতি ঘটে, অর্থাৎ বস্তুটা কিন্তু ছিঁড়ে যায় না, কিন্তু কি হয় স্থায়ীভাবে বিকৃতি ঘটে। অর্থাৎ 10 নিউটন পর্যন্ত বল প্রয়োগ করে ছেড়ে দিলে সে আবার আগের অবস্থায় ফেরত আসবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা 10 নিউটনের জায়গায় 20 নিউটন প্রয়োগ করি, 20 নিউটন প্রয়োগ করলে কি হবে বস্তুটা আর কি নরমাল অবস্থায় থাকবে না, বস্তুটা কি হবে ছিঁড়ে যাবে। তো এই যে ছিঁড়ে যাওয়ার ঘটনা, এই ছিঁড়ে যাওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে কি আমাদের অসহ পীড়ন। অর্থাৎ এই 20 নিউটনকে আমরা তখন কি বলবো অসহ পীড়ন। আমি কি বুঝাইতে পারলাম এভরিওয়ান? বুঝতে পারছি স্যার। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার যে তুমি যদি দ্বিগুণ মান প্রয়োগ করো, দ্বিগুণ বল প্রয়োগ করো, তাহলে কি হবে তোমার বস্তুটা ছিঁড়ে যাবে। আই থিঙ্ক এটা মানে এক্সাম্পল দিয়ে বলাটাই বেশি বেটার হয়, কারণ এটা যদি আমি মনে করো নরমালি ম্যানুয়ালি বলার চেষ্টা করি বেশি কঠিন হয়ে যায়। আমাদের স্থিতিস্থাপক সীমা কি নির্দেশ করে যে 10 নিউটন বল প্রয়োগ করে যদি ছেড়ে দেয় সে আগের অবস্থায় ফেরত আসবে, কিন্তু জাস্ট খালি যদি 10.1 নিউটন বল প্রয়োগ করি সে কি হবে আগের অবস্থায় ফেরত যাবে না, সে যেরকম যতটুকু টানছে সে এতটুকুই থেকে যাবে, সে আর এই অবস্থায় ফেরত যাবে না। কিন্তু আমরা যদি 20 নিউটন বল প্রয়োগ করি অর্থাৎ এর দ্বিগুণ বল প্রয়োগ করি, তাহলে দেখা যাবে কি বস্তুটা আর এরকম থাকতেছে না, সে একদম ছিঁড়ে চলে যাবে বা ভেঙে যাবে। দেন এই বলটাকে বলা হচ্ছে কি অসহ পীড়ন বা অসহ বল বা অসহ ভার। ক্লিয়ার করতে পারছি আমি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো আপাতত আমরা এইটুকুই আজকে রাখলাম। আমরা যেহেতু অনেকদিন পরে আবার পড়লাম, আমাদের একটু মানে ব্যালেন্সটা ঠিক মতো নাই, তো আগামীকাল পড়া হবে আবার, এবং আগামীকাল আমরা আসলে বিকৃতি এবং হচ্ছে পীড়নের যে পুরো ব্যাপারটা আছে এটা ইনশাল্লাহ শেষ করে দিব এবং ম্যাথ করতে দিব ইনশাল্লাহ আগামী দিন। ওকে, তো আজকে তোমাদের কাজটা হচ্ছে তোমাদের যতটুকু পড়ালাম তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে রিডিং দেওয়া, এবং আগামীকাল আমাকে আবার বললা যে হচ্ছে কি কি প্রবলেম হয়েছে, দেন আমরা প্রপার টুকু আবার রান করব। ওকে, এবং সবাই ঠিক মতো টাইম মতো একটু আইসো, বেটার হয়। টাইম মতো জয়েন করো, আমার মনে হয় 9:30 বেশি বেটার থেকে হয়। কালকে? কালকে টাইমটা যে কয়টার দিকে দিছে ভাই আমি তো মনে নাই, 9:30 না সম্ভবত, আমার দেখতে হবে।
ঠিক আছে, এটা আমার মনে নাই কটা দিয়ে টাইম দিছে, কিন্তু সম্ভবত 8টা হইতে পারে, আমি শিওর না, বুঝছো? 8টা বা 9টা যেটাই হোক, এরকম একটা টাইম দিছে। তোমরা একটু দেখে নিও এটা, এবং টাইমলি আসো। হ্যাঁ, আমি কিন্তু টাইমলি শুরু করবো। ওকে, সবাই আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।